জিনিসটা দেখানো হয়েছে। ওকে, এবং স্লোপ দ যে খাড়া সেটা, এবং এদের ক্যালকুলেশনটা মানে ইলাবোরেট ক্যালকুলেশন, এখানে দেখা যায় কিছু কিছু লাইন মিসিং আছে, সেই লাইনগুলো আমি হচ্ছে এখানে করে দিয়েছি। এই ফাইলটাও মনে হয় আপনারা পেয়ে গিয়েছেন, তাই না সবাই? জি স্যার। ওকে, এবার আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে হচ্ছে হিট ইঞ্জিন সম্পর্কে জানতে হবে, কারণ আমরা এখন থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এর দিকে আস্তে আস্তে যাচ্ছি। হিট ইঞ্জিন কাকে বলা হয় থাকে? এনি পার্টিকুলার মেশিন হুইচ কনভার্ট হিট ইনটু মেকানিক্যাল ওয়ার্ক ইজ কল্ড হিট ইঞ্জিন। মানে আমার হিটকে কোথায় কনভার্ট করবে? সে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে হবে। দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ হিট ইঞ্জিন. Heat engine in their operation absorb heat at higher temperature and convert a part of it into mechanical work and reject the remaining heat at a low temperature. In this process, working substance is used. In steam engine, the working substance is water vapor, and in all the gas engine, working substance is combustible mixture of the gas. এখানে যেটা বোঝানো হয়েছে হিট ইঞ্জিন সম্পর্কে এক্সপ্লেনেশনটুকু দেওয়া হয়েছে এখানে। আপনাদের যদি প্রশ্ন আসতে চায় সেক্ষেত্রে আসতে পারে ডিফাইন অর এক্সপ্লেইন হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন কাকে বলা হয় সেটা সম্পর্কে বলা জানতে চাওয়া হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা কনসেপ্ট যেটা দেখলাম সেটা হচ্ছে হিট ইঞ্জিনের কাজ কি। হিট ইঞ্জিনের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে সে হিট এনার্জিকে হচ্ছে কোন এনার্জিকে রূপান্তরিত করে হিটটাকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে থাকে। সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে আমাদের কিভাবে কাজ করে থাকে। এটার অপারেশন হচ্ছে যেটা অপারেশনটা হচ্ছে এরকম যে সে একটা হিট অ্যাবজর্ব করে নেয়। কোত্থেকে অ্যাবজর্ব করবে? অবশ্যই হায়ার টেম্পারেচার থেকে অ্যাবজর্ব করে এবং কনভার্ট করে পার্ট ইনটু মেকানিক্যাল ওয়ার্কে। কিছু পার্ট যে পরিমাণ হিট নিবে পুরোটা ওয়ার্ক ডান হয় না, কিছু পরিমাণ ওয়ার্কে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে থাকে এবং বাকিটুকু রিজেক্ট করে লোয়ার টেম্পারেচারে। এবং এই প্রসেসের ভিতরে ওয়ার্কিং সাবস্টেন্স যেমন স্টিম এনার্জি, স্টিম ইঞ্জিন যেগুলো আছে বাষ্প ইঞ্জিন, সেখানে ওয়াটার ভ্যাপরকে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে। আর বিভিন্ন ধরনের যেই গ্যাস ইঞ্জিন আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কম্বাস্টেবল মিক্সচার অফ গ্যাসেস, মানে দাহ্য যে গ্যাস হয়ে থাকে তাদের যে মিক্সচার হয়ে থাকে সেটাকে ব্যবহার করা হয়ে থাকে। In any heat engine, the working substance goes through certain change, pressure, volume, and temperature, and then return to its initial state. The complete change through which the working substance undergoes from initial to back to the starting constitutes one cycle of operation. এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে পুরো প্রসেসটা যখন হয় তখন একটা হিট ইঞ্জিন সার্টেন চেঞ্জ আসে তার প্রেসারে, কিছু নির্দিষ্ট স্পেসিফিক কিছু চেঞ্জ আছে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচারে। একটা ইনিশিয়াল স্টার্ট থেকে শুরু করে এই প্রেসার, ভলিউম এবং টেম্পারেচারে চেঞ্জ হয়ে সে একটা ফাইনাল স্টেট থেকে ঘুরে আবার ইনিশিয়াল স্টেটে এসে পৌঁছায়। তাহলে এই পুরোটাকে মিলে একটা সাইকেল অফ অপারেশন সে কনস্টিটিউট করে, মানে সম্পন্ন করে থাকে। এটা হচ্ছে আমাদের হিট ইঞ্জিনের প্রসেস। কোশ্চেন, এক্সপ্লেইন হিট ইঞ্জিন অর ডিফাইন হিট ইঞ্জিন, পুরোটুকুই দিতে হবে এখানে যেটুকু দেওয়া আছে যদি দিতে চান। আমরা বুঝতে পেরেছি হিট ইঞ্জিন সম্পর্কে? জি স্যার। এবার একটা হিট ইঞ্জিন নিয়ে আপনি যখন কাজ করবেন তখন তার ইফিসিয়েন্সির বিষয়টা দাঁড়ায়। ইফিসিয়েন্সির বিষয়টা কি? দিস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য মেকানিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন ইন ওয়ান সাইকেল টু দ্য হিট অ্যাবজর্বড ফ্রম দ্য হাই টেম্পারেচার সোর্সেস। মানে রেশিও, কি পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে, মেকানিক্যাল ওয়ার্ক ডান হচ্ছে একটা কমপ্লিট সাইকেলে, সেই রেশিওটা নিয়ে কার সাথে? রেশিওটা তৈরি হয় কি পরিমাণ হিট অ্যাবজর্ব করে নেওয়া হয় কার থেকে? হায়ার সোর্স থেকে। ইটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এটাকে, ইটা ইজ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। তার মানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এই Q1 হচ্ছে আমাদের হিট অ্যাবজর্ব করবে যেটা সোর্স থেকে, সেটা অবশ্যই সোর্স কোথায় থাকবে? হায়ার টেম্পারেচারে থাকবে। Q2টা হচ্ছে কি আমাদের হিট রিজেক্ট করে সিঙ্কে লোয়ার টেম্পারেচারে। এই সোর্স এবং সিঙ্ক সম্পর্কে আমরা একটু পরেই দেখব। এবং Q1 মাইনাস Q2 হচ্ছে কি আমাদের মেকানিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন, ইঞ্জিন কি পরিমাণ মেকানিক্যাল ওয়ার্ক ডান করে সেটা। Q1 মাইনাস Q2 এর মান অবশ্যই Q1 অপেক্ষা ছোট হইতে হবে, মানে যে পরিমাণ হিট
অ্যাবজর্ব করবে, ওয়ার্ক ডানের পরিমাণ, ওয়ার্ক ডানের যে রেজাল্টেন্ট হিটটুকু থাকবে বাকিটুকু থাকবে, সেই ওয়ার্ক ডানের পরিমাণের হিটটুকুর পরিমাণটুকু Q1 অপেক্ষা ছোট হতে হবে, এবং ইফিসিয়েন্সি ক্যান নেভার বি 100%। কোনো হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি 100% হয় না। কেন? কারণ পুরোটা তো শিক্ষিত কাজ করতে পারে না, সে সিঙ্কে কিছু কি করে থাকে, ছেড়ে দিয়ে আসে। সো এই জিনিসটুকু মাথায় রাখতে হবে। তাহলে ডেফিনেশন অফ ইফিসিয়েন্সি। এবার যেটা নিয়ে আলোচনা হতে পারে সেটা হচ্ছে আমাদের 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 এখন আলোচনার বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে কার্নোট সাইকেল আর একটা হচ্ছে কার্নোট ইঞ্জিন। সবার আগে আমরা কার্নোট ইঞ্জিন একটু দেখতে যাচ্ছি। কার্নোট ইঞ্জিনের বিষয়টাতে যেটা বলা হয়ে থাকে, 1824 এ ফ্রান্সের ইঞ্জিনিয়ার সাদি কার্নোট থিওরিটিক্যাল এক ধরনের ইঞ্জিন আবিষ্কার করেন থাকেন, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি বিভিন্ন ইনপারফেকশনস থেকে আলাদা থাকে বলে, বা ফ্রি থাকে, মানে আলাদা কোনো ত্রুটি নেই বলে ধরে নেওয়া হয়। তো এখানে যেটা বলা হয়ে থাকে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি এমন কোন ইঞ্জিন আমরা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারিনি, এবং এটার ইফিসিয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম, এবং সেই জন্য এটাকে একটা আইডিয়াল হিট ইঞ্জিন বলা হয়ে থাকে। এখন এখানে আপনারা ফিগারে যেটা দেখতে পাচ্ছেন তার ডিফারেন্ট পার্টস গুলো দেখতে পাচ্ছেন। এক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের ওয়ার্কিং সাবস্টেন্স, মানে একটা গ্যাস সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের ভিতরে ওয়ার্কিং সাবস্টেন্স আছে এবং সেটাকে একটা পিস্টন দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে। দুই, কন্ডাক্টিং সোর্স আছে, ইনসুলেটিং স্ট্যান্ড আছে, আর একটা কন্ডাক্টিং সিঙ্ক আছে। সোর্সের টেম্পারেচার হচ্ছে T1 এবং সিঙ্কের টেম্পারেচার হচ্ছে কত, T2। স্বাভাবিকভাবেই আমরা হিট ইঞ্জিনের যে ডেফিনেশন জানি সেটা অনুযায়ী সে সোর্স থেকে হিট অ্যাবজর্ব করবে, তাই অবশ্যই সোর্সের টেম্পারেচারটুকু হাই টেম্পারেচার হতে হবে, এবং সিঙ্কে গিয়ে হচ্ছে সে কি করবে, রিলিজ করবে। সেই জন্য সিঙ্কের টেম্পারেচারটুকু কি থাকে, নরমালি লোয়ার থাকে। এক্সপ্লেনেশনের ভিতরে এই চারটা পার্টসের আলাদা আলাদা করে বর্ণনা দেওয়া হয়েছে। এ সিলিন্ডার হ্যাভিং পারফেক্টলি নন কন্ডাক্টিং ওয়াল, এই যে চারপাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় হচ্ছে নন কন্ডাক্টিং ওয়াল। আমি মার্ক করতেছি যেগুলো সিলিন্ডারের নন কন্ডাক্টিং ওয়াল দ্বারা আছে। পারফেক্টলি কন্ডাক্টিং বেস and is provided with the perfectly non-conducting piston which moves without friction of the cylinder. প্রথমত এখানে যেটা আছে এটা পিস্টন, এই পিস্টনের হচ্ছে প্রোভাইডেড উইথ এ পারফেক্টলি নন কন্ডাক্টিং পিস্টন, মানে এটাও নন কন্ডাক্টিং হইতে হবে এবং এটা ফ্রিকশন ফ্রি হইতে হবে, মানে এই পিস্টনটা যখন উঠানামা করবে তার ভিতরে কোনো ধরনের ফ্রিকশনাল ফোর্স কাজ করতে পারবে না। সিলিন্ডার কন্টেন্স 1 মোল অফ পারফেক্ট গ্যাস অ্যাজ ওয়ার্কিং সাবস্টেন্স, ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে 1 মোল গ্যাস তার ভিতরে অবস্থান করবে। 2, সোর্স, a reservoir maintained at a constant temperature T1 from which the engine can draw heat by perfect conduction. It is infinite thermal capacity and any amount of heat can be drawn from it at constant temperature. প্রথমত হায়ার টেম্পারেচার T1 এ থাকবে, কনস্ট্যান্ট টেম্পারেচার T1 এ থাকবে একটা রিজার্ভার, এবং এই পারফেক্টলি কন্ডাকশন করতে পারবে সে, এটা হচ্ছে সোর্সের প্রথম বৈশিষ্ট্য। এবং হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কোনো অ্যামাউন্ট অফ হিট এখান থেকে আপনারা চাইলে হচ্ছে কি করতে পারবেন, অ্যামাউন্ট অফ হিট হচ্ছে ড্রন আউট করে নিতে পারবেন। হিট ইনসুলেটিং স্ট্যান্ড, এ পারফেক্টলি কন্ডাক্টিং প্ল্যাটফর্ম অ্যাক্ট অ্যাজ এ স্ট্যান্ড ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। তার মানে আগেরটা যদি কন্ডাকশন হয়ে থাকে, নিচেরটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, তার মানে হচ্ছে কি এই সোর্স বা ইনসুলেটিং স্ট্যান্ড যেটা আছে এখান থেকে হিটের কোনো আদান প্রদান হবে না, কার সাথে, এই স্ট্যান্ডকেও দিতে পারবে না সিলিন্ডার বা ওয়ার্কিং সাবস্টেন্স, আবার সে নিতেও পারবে না। মাথায় রাখবেন এই যে ওয়ার্কিং সাবস্টেন্সের সবটুকু নন কন্ডাক্টিং হলো, এই যে নিচের অংশটুকু আছে, এই যে এই অংশটুকু, এটা কিন্তু প্রপারলি কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং কোন জায়গাগুলো, এই জায়গাগুলো নন কন্ডাক্টিং, সাইডের ওয়ালগুলো নন কন্ডাক্টিং, পিস্টনটা নন কন্ডাক্টিং, কিন্তু এই যে নিচের যে অংশটুকু, এতটুকু অংশ দেখতে পাচ্ছেন, এতটুকু হচ্ছে পুরোটা হচ্ছে আবার কন্ডাক্টিং। যদি কন্ডাক্টিং না হয় তাকে আপনি যখন সোর্সের উপরে রাখবেন, সেই সোর্স থেকে হিটটা অ্যাবজর্ব করে নিতে পারবে না, নেওয়ার কোনো অপশন নাই, কিন্তু আমরা বলতেছি অ্যাবজর্ব করবে, কিন্তু কোনো অপশন কিন্তু আমরা রাখিনি, তাই ওটা কন্ডাক্টিং হতে হবে। আর ইনসুলেটিং স্ট্যান্ডের ক্ষেত্রে টোটালি নন কন্ডাক্টিং হবে। সিঙ্ক, এ রিজার্ভার মেইনটেইনড অ্যাট কনস্ট্যান্ট লোয়ার টেম্পারেচার, অবশ্যই T2 এর মান T1 অপেক্ষা ছোট হতে হবে। টু হুইচ হিট ইঞ্জিন ক্যান রিজেক্ট এনি অ্যামাউন্ট অফ হিট, যেখানে এসে কি করতে পারবে, এনি অ্যামাউন্ট অফ হিটকে কি করতে পারবে, রিজেক্ট করতে পারবে। দ্য থার্মাল ক্যাপাসিটি অফ দ্য সিঙ্ক
is infinite so that its temperature remain constant at T2 and no matter how much heat is given to it. আপনি কি পরিমাণ হিট এটাকে গিভ করলেন, থার্মাল ক্যাপাসিটি, এই সিঙ্কের থার্মাল ক্যাপাসিটি ইনফাইনাইট হতে হবে যেন, এবং সেটা T2 তেই থাকতে হবে, কারণ যেই পরিমাণে হিট দেওয়া হোক না কেন পুরোটাই সে অ্যাবজর্ব করে নিতে পারবে, এরকম ক্যাপাসিটি যেন সিঙ্কের হয়ে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা কি কার্নোটের যে সাদে ইঞ্জিন আছে তার প্রপার এক্সপ্লেনেশনটুকু বুঝতে পেরেছি? আর কোনো প্রশ্ন আছে? ফাইন। আমাদের যখন যদি বলা হয়ে থাকে এক্সপ্লেন কার্নোট সাদে ইঞ্জিন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কার্নোটের সাদে ইঞ্জিনের এই ডায়াগ্রামটুকু ড্র করে এই যে 3টা বা 4টা পয়েন্ট আছে এই 4টা পয়েন্টের বর্ণনা দিয়ে দিলে হয়ে যাবে আপনাদের। এই সবকিছু আপনাদের পড়া জিনিস, সেগুলোকে আমরা বিভিন্নভাবে একটু ইলাবোরেটলি আমাদের কাছে আছে কোনো কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের এবার যেটা আছে সেটা হচ্ছে কার্নোট সাইকেল। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিতরে একটা। কার্নোট সাইকেল, প্রথমত কার্নোট সাইকেল কাকে বলা হয়ে থাকে? আমাদের কন্টিনিউয়াস ওয়ার্ক সাপ্লাইয়ের জন্য কার্নোট সাইকেল, এটা কোনটার জন্য? কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা কার্নোট ইঞ্জিনকে কি বলতেছি? সে এক ধরনের আইডিয়াল হিট ইঞ্জিন। তাহলে ইঞ্জিনে কি হয়? একটা সাইক্লিক অপারেশন হয়, হিট অ্যাবজর্ব করা হয়, ওয়ার্ক ডান করা হয়, বাকিটুকু সিঙ্কে গিয়ে রিলিজ করে দেওয়া হয়। তাহলে এই সাইকেলটা কিভাবে কমপ্লিট হয় সেটা আমরা দেখতে যাচ্ছি। বলা হচ্ছে in order to obtain a continuous supply of work, the working substance subjected to the following cycle of quasi-static operations known as Carnot cycle. কিছু quasi-static operation ফলো করে থাকে যেটাকে আমরা বলে থাকি কি? কার্নোট সাইকেল বলে থাকি। সে কার্নোট সাইকেলের ভিতরে কি কি আছে? প্রথমে আছে হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল অবস্থান এ থেকে শুরু করা হয়, এবং এই কার্নোট সাইকেলে অ্যাকচুয়ালি ডেফিনেশন অনুযায়ী যদি আপনারা যদি দেখেন, কার্নোট সাইকেলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে একটা হয় হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন। দেখেন ভলিউমের পরিমাণ আস্তে আস্তে প্রথমে বাড়ে, V1 থেকে V2 তে যায়, তাহলে ডান পাশে গেলে ভলিউম কি হবে? বাড়বে। আইসোথার্মাল এক্সপানশন হয়ে থাকে, তার মানে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা হয়। এখন এটা কি সোর্সের উপরে করা হয় না সিঙ্কে করে সেটা আমরা আলোচনা করে দেখবো, অবশ্যই সোর্সের উপরে। তারপরে হয় হচ্ছে আপনাদের অ্যাডিয়াবেটিক এক্সপানশন, মানে অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, হিটের আদান প্রদান হয় না। প্রথমটাতে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, দ্বিতীয় ফেজে আমাদের কি হবে? সেকেন্ড স্টেজে আমাদের হিট কনস্ট্যান্ট থাকবে, মানে হিটের কোনো আদান প্রদান হবে না, কিন্তু তার ভলিউম এক্সপানশন হবে। তারপর আবার আসেন এ থেকে বি থেকে সি তে আসলো, তারপর সি থেকে ডি তে যায়, এই স্টেটকে বলা হয় হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। এখানে লেখা আছে আইসোথার্মাল কম্প্রেশন বলা হয়ে থাকে। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আবার ডি থেকে এ তে ইনিশিয়াল স্টেটে চলে যাওয়া হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন বলা হয়ে থাকে। এবং ওভারঅল সম্পূর্ণটা মিলে টোটাল একটা ওয়ার্ক ডান বের করা হয়ে থাকে। আমি সেই ওয়ার্ক ডান থেকে পরবর্তীতে আমাদের ইফিসিয়েন্সির বিষয় আসে, ইফিসিয়েন্সিতে যায়, সেটা আমরা পরবর্তীতে দেখছি। এখন প্রসেসগুলা কি হয়ে থাকে? অবশ্যই এই প্রসেসগুলার আগে একটু কাইন্ডলি আমরা মনে রাখার ট্রাই করব। আমাদের এই বর্ণনাটা দেখানোর আগে আমরা যেটা মনে রাখার ট্রাই করব সেটা হচ্ছে আমাদের আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডানের ফর্মুলা কত ছিল? ওয়ার্ক ডান ছিল W = nRT ln V2/V1 বা log 10/V2/V1। ফাইন। আর অ্যাডিয়াবেটিক আমাদের কত ছিল? R / gamma - 1 ব্র্যাকেট T1 - T2। তাহলে এবার আমরা যেটা করব, আমরা প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজে কি হয়। ফার্স্ট স্টেজে আমাদের হয়ে থাকে আইসোথার্মাল এক্সপানশন। The cylinder is the first placed onto the sources so that the gas acquires temperature T1 of the source. আমরা প্রথমে এই ইনসুলেটিং বা ওয়ার্কিং সাবস্টেন্সকে কোথায় রাখবো? সোর্সের উপরে রাখবো। সোর্সের উপরে রাখলে কি হবে? সোর্সের উপরে রাখলে যেটা বলা হয় যে গ্যাসটা হচ্ছে কি করবে? অ্যাকুয়ার করবে টেম্পারেচার T1। কার টেম্পারেচারটা অর্জন করবে গ্যাসটা? গ্যাস মলিকুলস গুলো হচ্ছে আমাদের সোর্সের টেম্পারেচারটা অ্যাকুয়ার করবে এবং আন্ডারগোজ
quasi-static expansion হবে, তার মানে গ্যাস এক্সপান্ড হবে, and temperature tends to fall, টেম্পারেচার কি করতে চাইবে, ফল করতে চাইবে। Heat passes into the cylinder through the perfectly conducting base which in contact with the source, and the gas therefore undergoes slow isothermal expansion at the constant temperature T1. প্রথম কথা, যখন আমরা সিঙ্কে ওয়ার্কিং সাবস্টেন্সকে এখানে রাখবো, এই যে বেসটুকু আছে এই বেস দিয়ে সে অ্যাকচুয়ালি কি করবে, সোর্স থেকে টেম্পারেচারটাকে অ্যাবজর্ব করবে, এবং এটা রাখলে ফার্স্টে টেম্পারেচারটা ফল করার ট্রাই করবে, কিন্তু কোয়াজিস্ট্যাটিক এক্সপানশন স্লোলি আইসোথার্মাল প্রসেস হবে, তার কারণবশত টেম্পারেচার আর ফল করবে না, সেই টেম্পারেচারটা T1ই থাকবে। এখন খেয়াল করে দেখেন, আপনার A1 এ ছিল, এতে ছিল A1 এর প্রেসার কত, P1, ভি কত, V1, আর ওখান থেকে কোথায় আসবে, বি পর্যন্ত আসবে, তাহলে বি পয়েন্টে আমাদের প্রেসার কত, P2, আর ভলিউম কত, V2, তাহলে আমাদের টেম্পারেচার কত থাকতেছে, T1ই থাকতেছে। তাহলে এই অবস্থাটা আসতেছে, এই ক্ষেত্রে সাবস্টেন্স অ্যাবজর্ব করবে যে হিটের পরিমাণ, সেটা হচ্ছে Q1 পরিমাণ হিট কি করবে, সে অ্যাবজর্ব করবে, এবং হিসাব অনুযায়ী Q1 পরিমাণ হিট পুরাটাই ওয়ার্ক ডানে পরিণত হবে। আইসোথার্মাল প্রসেসে হিট সরাসরি কোথায় পরিণত হয়, ওয়ার্ক ডানে পরিণত হয়। আমরা আইসোথার্মাল প্রসেস যখন দেখেছি, আইসোথার্মালের এক্সপ্লেনেশনে লেখা আছে Q ইজ ইকুয়াল টু W। তাহলে আমাদের সূত্র ছিল, আইসোথার্মালের জন্য সূত্র ছিল 8T log E base V2 by V1, ঠিক কিনা, ওয়ার্ক ডানের ফাংশন গত ক্লাসে যেটা দেখেছেন সেই অনুযায়ী কত ছিল, জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আর তো কনস্ট্যান্ট, আর এই পুরাটা কিসের মাধ্যমে হচ্ছে, টেম্পারেচার কত হচ্ছে, T1 এ হচ্ছে, তার মানে আমাদের ছিল 8T, তাহলে এখানে হবে কত, 8T1, ফাইন, log E base V2 by V1, ফাইনাল ভলিউম কে V2, ইনিশিয়াল ভলিউম কে V1, V2 by V1। তাহলে প্রথমটার জন্য ওয়ার্ক ডানটুকু আমরা বুঝতে পেরেছি। জি স্যার। তাহলে আমাদের কি ঘটনা হচ্ছে, আইসোথার্মাল এক্সপানশনে সিলিন্ডারকে আমরা সোর্সের উপরে রাখতেছি, সে T1 এর সোর্সের যে টেম্পারেচার সেটা অ্যাকুয়ার করবে, অর্জন করবে, তারপরে কোয়াজিস্ট্যাটিক এক্সপানশনে যাবে, সেই ক্ষেত্রে কি হবে, গ্যাসটা এক্সপান্ড হবে, এক্সপান্ড হতে গেলে টেম্পারেচারটা কি করবে, ফল করতে চাইবে। কিন্তু যেহেতু হিট প্রসেসের ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়ে থাকে, আমাদের হিট প্রসেসের ক্ষেত্রে যেটা বলা হয় যে আইসোথার্মাল পারফেক্টলি কন্ডাক্টিং, কোনটার সাথে, কন্ডাক্টরের সাথে সোর্সের অংশটুকু থাকতেছে, সে আইসোথার্মাল এক্সপানশন হবে, কিন্তু স্লোলি হবে। যেহেতু স্লোলি হবে এবং সেই ক্ষেত্রে টেম্পারেচারটাও T1টাই কনস্ট্যান্টে থাকবে, তার আমাদের গ্যাস সিলিন্ডার কোথায় যাচ্ছে, এ অপশন থেকে, এ বলতে কি, P1 V1 প্রেসার ভলিউমের থেকে P2 V2 প্রেসার ভলিউমে যাবে, এবং সেখানে আমাদের টেম্পারেচার থাকবে T1, এবং এই সময় সে অ্যাবজর্ব হিট করবে কত, Q1 পরিমাণ। এবং আইসোথার্মাল প্রসেসে কি যেই পরিমাণ হিট নেওয়া হয় থাকে পুরোটাই ওয়ার্ক ডানে পরিণত হয়। কিভাবে দেখতে পারি এটা, এই যে এখানে দেখেন আইসোথার্মাল প্রসেস, হ্যাঁ লেখা আছে, এই যে Q ইজ ইকুয়ালস টু W, এটা কার জন্য, আইসোথার্মাল প্রসেসের জন্য হয়। কেন, কারণ ইন্টারনাল এনার্জির পরিবর্তন হয় না, টেম্পারেচার তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন সমান 0, তাহলে স্টেট 1 থেকে স্টেট 2 এর ভিতরে ডিফারেন্স কত, 0, তাহলে আমাদের ওয়ার্ক ডানটুকু পুরোটাই চলে যায়। তাহলে ওই ওয়ার্ক ডানের ফর্মুলা অনুযায়ী সরাসরি আমরা লিখে দিতে পারি এই অংশটুকু পর্যন্ত, ফাইন, এটা গেল 1 নাম্বার পার্ট। এবার 2 নাম্বারটুকু যদি আমরা দেখি, পরবর্তীটুকু হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন। একটা অ্যাকচুয়ালি কার্নোট সাইকেলে যেটা হয়, কার্নোট সাইকেলে হয় হচ্ছে ডেফিনেশন অনুযায়ী যদি বলা হয় থাকে, কার্নোট সাইকেল ইজ দ্য সাইকেল হুইচ ইজ কন্ডাক্টেড বাই আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল কম্প্রেশন, এগেন আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক, প্রথম আইসোথার্মাল এক্সপানশন, তারপর হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তারপর আবার আইসোথার্মাল কম্প্রেশন, তারপর অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, কমপ্লিট করে 4টা স্টেপ কমপ্লিট করে সে আবার আগের অবস্থায় ফিরে গেলে সেটাকে বলা হয় আমাদের কার্নোট সাইকেল, সেই পুরোটাকে মিলে আমাদের কার্নোট সাইকেল বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ সোর্সকে ওয়ার্কিং ফাংশনকে কোথায় রাখছি, সোর্সে রাখছি, স্টেট হলো কোনটা, আমাদের আইসোথার্মাল এক্সপানশন বলে। এবার তাকে সোর্সে না রেখে সোর্স থেকে উঠিয়ে কোথায় রাখলাম, স্ট্যান্ডে রাখলাম। কোন স্ট্যান্ড, ইনসুলেটিং স্ট্যান্ড। তাহলে ইনসুলেটিং স্ট্যান্ড মানে কি, কোনো হিটের আদান প্রদান হবে না, কারণ পুরোটাই ইনসুলেটিং, পুরোটাই ইনসুলেটিং। তাহলে কি হচ্ছে, the cylinder is now removed from the source and placed on the insulating stand. The gas is allowed to undergo slow adiabatic expansion, slowly adiabatic expansion হবে, performing extending work done at the expense of the internal energy.
আমাদের হিটের আদান প্রদান হচ্ছে না, তাহলে ওয়ার্ক ডান হবে কার জন্য? ইন্টারনাল এনার্জির পরিবর্তনের জন্য। এবং সেই ক্ষেত্রে এবার আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না, এবার টেম্পারেচারটা কি হবে? টেম্পারেচার আস্তে আস্তে ফল করবে। প্রথমত আইসোথার্মালের প্রথম প্রসেসে কেন টেম্পারেচার ফল করে নাই মনে আছে? আইসোথার্মালের ব্যাখ্যাতে বলা হয়েছে যখন স্লোলি করা হয় তখন সারাউন্ডিংস এর সাথে হিটের আদান প্রদান হয়। হিটের আদান প্রদান হওয়ার কারণবশত হিট অ্যাবজর্ব করে সে কি করে? সে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে দেয়। আরেকবার দেখবেন আইসোথার্মাল এখানে এই ব্যাখ্যাটুকু দেওয়া আছে, যেহেতু সারাউন্ডিংস থেকে হিট সিস্টেমের ভিতরে ঢুকে তার কারণবশত সে কি করে? টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে দেয়, ফল করতে দেয় না। কিন্তু অ্যাডিয়াবেটিকে সেটা হয় না, তার জন্য এক্সটার্নাল ওয়ার্ডেনের জন্য ইন্টারনাল এনার্জির পরিবর্তন হয়। এবং সেই ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হওয়া মানে কি? টেম্পারেচার চেঞ্জ আসবে এবং টেম্পারেচারটা ফল করে, ফল করে কোথায় চলে যায়? T2 টেম্পারেচারে চলে যায়, যেটা অ্যাকচুয়ালি কার টেম্পারেচারের সমান হয়? সিঙ্কের টেম্পারেচারের সমান হয়ে থাকে। এবং যখনই সিঙ্কের টেম্পারেচার সমান হয়ে যায় ওখানে এই এক্সপানশনটুকু স্টপ হয়ে যায়, অ্যাডিয়াবেটিক এক্সপানশনটুকু স্টপ হয়ে যায়। তার মানে আমাদের কোথায় যাচ্ছে? আমাদের এবার বি থেকে সিতে যাচ্ছে। বিতে আমাদের প্রেসার কত? P2 V2, কিন্তু বি এর ক্ষেত্রে আমার টেম্পারেচার কত ছিল? টেম্পারেচার ছিল কিন্তু T1। আবার যখন সিতে যায়, সিতে প্রেসার P3 V3, আর এখানে টেম্পারেচার কার সমান হবে? টেম্পারেচার হবে হচ্ছে এবার T2 এর সমান হবে। তাহলে T2 এর টেম্পারেচার কি T1 অপেক্ষা ছোট, তার মানে টেম্পারেচার অবশ্যই ফল করছে। এবার ওয়ার্ক ডানটা কার উপরে হবে? ওয়ার্ক ডানটা হবে আমাদের অ্যাডিয়াবেটিক এক্সপানশন সিস্টেমের ওয়ার্ক ডান হবে। তাহলে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান কত? এই এত কিছু লিখতে হবে না, এই যে এখানে যেই বিশাল করে লিখছে না, এত কিছু লেখার দরকার নেই, সরাসরি এই লাইনটা লিখলে হবে। W2 আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2 কোথেকে আসছে? আমাদের যে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডান ছিল, অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল R বাই গামা T1 মাইনাস T2। এইটাই সরাসরি ওখানে বসে যাচ্ছে আমাদের ওয়ার্ক ডানের জন্য। এবং এটা এরিয়াটা কত হবে? প্রথমত এরিয়া দেওয়া আছে BCSGB। বেসিক্যালি প্রথমটার এরিয়া কোনটা? প্রথমটার এরিয়া হচ্ছে A B G E A, এটা হচ্ছে প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য হচ্ছে BC H G আবার B, এই এতটুকু ওয়ার্ক ডান হয় দ্বিতীয়টার দ্বিতীয় প্রসেসের জন্য, অ্যাডিয়াবেটিক এক্সপানশনের জন্য। ক্লিয়ার আমরা এতটুকু? কারো এইটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। ফাইন। থার্ড স্টেপে যদি যান, থার্ড স্টেপটা যদি খেয়াল করেন, থার্ড স্টেপে আবার কি হবে? আইসোথার্মাল কম্প্রেশন, ভলিউম কমে যাচ্ছে। তার মানে এবার কি হবে? এবার তো সেই প্রথমত ইনসুলিন, এতক্ষণ তো ইনসুলিন স্ট্যান্ডে ছিল, তাহলে ইনসুলিন স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে প্লেস করা হবে কোথায়? সিঙ্কে। কারণ কি? সিঙ্কের টেম্পারেচার T2 তো সে অর্জন করে ফেলছে। এখন যেটা বলা হচ্ছে, দ্য পিস্টন ইজ নাও ভেরি স্লোলি মুভড ইনওয়ার্ড সো দ্যাট দ্য ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। এবার আস্তে আস্তে পিস্টনটাকে গ্যাসের দিকে, ভিতরের দিকে প্রেস করতে হবে, তাহলে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হবে, গ্যাসের উপরে ওয়ার্ক ডান হবে। কিন্তু কারণ আপনি পিস্টন দিচ্ছেন, তার মানে কি? সিস্টেমের উপরে কি তো কাজ করা হচ্ছে। এখন the temperature tends to increase due to the heat produced by the compression since the conducting base of the cylinder in contact with the sink। এই যেহেতু কম্প্রেস করা হচ্ছে সিলিন্ডারটাকে, পিস্টনটাকে কম্প্রেস করা হচ্ছে নিচের দিকে, তার মানে নতুন করে হিট কি হবে? ডেভেলপড হবে। এবং ডেভেলপড হলে কি হবে? heat developed passes through the sink and temperature of the gas remain constant at T2। গ্যাসের ভিতরে হিট পাস হবে, সিঙ্কের দিকে যাইতে থাকবে এবং T2 তেই থাকবে। Thus the gas undergoes the isothermal compression at constant pressure T2। আর আমাদের ভলিউমটা কিন্তু কমে যাবে, যেহেতু কম্প্রেস করা হচ্ছে, তাহলে ভলিউমটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে সে কোথায় যাচ্ছে? সিডি থেকে হচ্ছে আইসোথার্মাল, এই যে সিডি অপশন, সি থেকে ডি এর দিকে যাচ্ছে। সি থেকে ডি এর দিকে যাচ্ছে যখন, তখন আমাদের এখানে প্রেসার কত? P3 V3, এখানে কত? P4 V4। টেম্পারেচার কিন্তু পুরোটাই T2। এবং এই অপশনটা হওয়ার সময় সে Q2 পরিমাণ হিট সিঙ্কের ক্ষেত্রে কি করে যাচ্ছে? এখানে দেখেন Q2 অ্যামাউন্ট অফ হিট হচ্ছে সে সিঙ্কে রিজেক্ট করতেছে T2 তে। তাহলে ওয়ার্ক ডান হবে কত? W3। আগেরটা কত ছিল? আগেরটা ছিল RT1 log V2 by V1। এবার খেয়াল করেন, এবার T1 আছে টেম্পারেচার? না, কত আছে? T2। আর V3 থেকে কোথায় গেছে? V4 এ গেছে। তাহলে V2 এর জায়গায় V4 আর V1 এর জায়গায় V3। আরেকটা জিনিস,
ওয়ার্ক ডান কিন্তু বাই দ্য গ্যাস না, বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। তার মানে কি অন দ্য সিস্টেম হলে কি হবে, নেগেটিভ হয়। তাহলে সেই জন্য দেখেন এখানে আপনারা দেখবেন Q2 হিট যে পরিমাণে রিজেক্ট হচ্ছে সেটাই ওয়ার্ক ডানে পরিণত হচ্ছে, Q2 ইজ ইকুয়ালস টু W3, সরাসরি এটা লিখে দিবেন -RT2 log E V3 আচ্ছা, V4। সিস্টেমের উপরে ওয়ার্ক ডান হলে মাইনাস হবে সেটা। হ্যাঁ, এবং এরিয়া হচ্ছে এইটা, এবং এইখানে এই যে নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করতেছে সেটা কিন্তু এখানে লিখে দিবেন। খেয়াল করছেন, এখানে খেয়াল করেন, দেখেন ওয়ার্ক ডান করলে আসে কিন্তু RT2 log V4/V3, কিন্তু মাইনাস দিতে হলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য কত আসে V3/V4 হয়ে যায়। সো এই দিকটার প্রতি একটু খেয়াল করবেন সবাই। লাস্ট অপশন যেটা আমাদের অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, আমরা তো মানে দুইটা এক্সপানশন করলাম, এবার দুইটা কম্প্রেশন করব, তাহলে আমাদের কি হবে, কার্নোট সাইকেলটা কমপ্লিট হবে। তাহলে সেকেন্ড কম্প্রেশনটা কোন স্টেপে হবে, অ্যাডিয়াবেটিক্যালি হবে। অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেশনের পরিমাণ কত, সিলিন্ডারটাকে রিমুভ করব সিঙ্ক থেকে এবং তাকে আবার ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে বসাবো, কি হবে, এবার পিস্টন মুভড ইনওয়ার্ড সো দ্যাট দ্য গ্যাস ইজ অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেস। অ্যাডিয়াবেটিক কেন হচ্ছে, ইনসুলেটিং স্ট্যান্ডে হিটের আদান প্রদান হবে না, সো অ্যাডিয়াবেটিক প্রসেস। আর ওয়ার্ক ডান কি হবে, অন দা সিস্টেম হবে, কেন, কারণ আমরা পিস্টনটাকে আবারও ইনওয়ার্ড মুভ করতেছি, কম্প্রেস করতেছি, তার কারণে টেম্পারেচার কি হয়ে গেছে, বাড়া শুরু করছে। টেম্পারেচার বাড়তে বাড়তে সেটা T2 টেম্পারেচার থেকে কোথায় চলে যাবে, T1 এর টেম্পারেচারে চলে যাবে, এবং প্রেসারটা কি হবে, PO এ ইনিশিয়াল স্টেজ এর সমান হয়ে যাবে, ভলিউমটাও ইনিশিয়াল স্টেজ এর সমান হয়ে যাবে। তাহলে কমপ্লিট ফুল সাইকেল হয়ে গেল। এবার ডি থেকে হচ্ছে কোথায় যাবে, সে এ তে যাবে, তার মানে T2 থেকে T1 এ চলে যাবে। ওয়ার্ক ডানের পরিমাণ অ্যাডিয়াবেটিকের জন্য আর T1/T2 গামা -1, কিন্তু আগে একটা কি সাইন, মাইনাস সাইন, কেন, ওয়ার্ক ডান অন দ্য সাবস্টেন্স। এবার খেয়াল করে দেখলে দেখা যায় W2 আর W4 এর পরিমাণ সমান, কিন্তু শুধু একটা পার্থক্য, যে W2 ইকুয়াল টু কত, আর T1 - T2 ডিভাইডেড বাই গামা -1, আর W4 এর মান কত, আর T1 - T2 ডিভাইডেড বাই গামা -1। শুধু পার্থক্য কি, আগে একটা মাইনাস সাইন আছে। তাহলে টোটাল ওয়ার্ক ডানের যদি আমরা যাই, আমরা সোর্স থেকে Q1 পরিমাণ হিট অ্যাবজর্ব করতেছি, সিঙ্কে Q2 পরিমাণ রিজেক্ট করতেছি, অ্যামাউন্ট অফ হিট হচ্ছে কত আমাদের ওয়ার্ক ডান, Q1 - Q2 ওয়ার্ক ডান, টোটাল নেট ওয়ার্ক ডান পুরোটাকে যোগ করে দিতে হবে, তার ভিতরে W2 আর W4 এর মান সমান এবং নেগেটিভ, তার মানে ওয়ার্ক ডান কি থাকবে, শুধু W1 প্লাস W3, তার মানে এইটুকু থেকে আপনার ওই দুইটা বাদ দিয়ে দিলে শুধু এরিয়া অফ ABCD। ABCD মানে কোনটা, ABCD মানে হচ্ছে ওয়ার্ক ডান, এই যে A B C D তারপরে এই এতটুকুই ওয়ার্ক ডান আমাদের হয়ে থাকে পুরো কার্নোট সাইকেলে। এটা হচ্ছে যদি আপনাকে বলা হয় এক্সপ্লেইন কার্নোট সাইকেল ব্রিফলি, চারটা সাইকেলের ডায়াগ্রাম ড্র করে চারটা সাইকেলের বর্ণনা দিয়ে ওয়ার্ক ডান পর্যন্ত দিতে হবে, এই পুরাটুকু দিতে হবে, এবং এই পুরাটুকু দেওয়ার জন্য আপনার কাছে কোশ্চেনে মার্কস থাকবে 25, আর এটা পুরোটা আসলে একটা কোশ্চেন আকারে নিজেই আসবে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আপনাদের ইকুয়েশন গুলোর থেকে যেটা করবেন সেটা হচ্ছে ওই যে আবারও আগের মতো কথা, পয়েন্ট আকার করে ফেলেন, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো ইন্ডিকেট করেন, ডায়াগ্রামটা তো সেম রাখবেন। ওয়ার্ক ডানের ফর্মুলা গুলো কি, ওয়ার্ক ডানের ফর্মুলা গুলো আপনাদের নর্মাল যেই আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক প্রসেসে যে ওয়ার্ক ডান গুলো শেখানো হলো, সেই ওয়ার্ক ডান কেন শেখানো হলো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে ওখানে কেন এত প্রুফ গুলো দেখানো হলো, সেটা দেখিয়ে এনে আপনি টোটাল ওয়ার্ক ডানটুকু বের করতে পারবেন। এবার ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি আমাদের কি বলা হয়, আমাদের ইফিসিয়েন্সি বলা হয়েছিল Q1 - Q2 ওয়ার্ক ডানের পরিমাণ। ইফিসিয়েন্সি ডেফিনিশন আমরা জানি, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কি পরিমাণ হিট অ্যাবজর্ব করা হলো সেটা। তাহলে এই Q1 - Q2 মানে হচ্ছে কত, Q1 - Q2 হচ্ছে, Q1 কখন হয়, Q1 হয় যখন আপনি ফার্স্ট স্টেজে থাকেন, তার মানে RT log V2 - VO2 ডিভাইডেড বাই V1, আর Q2 কত, -RT2 log V3/V4। তাহলে এই দুইটার মধ্যে মাইনাস করে দেন, থাকে কত, আর এই Q1 টাকে যদি আপনি মাইনাস করে দেন তাহলে আপনার ফাইনালি এটা আবার ইকুয়েশন দাঁড়ায় কত, ইফিসিয়েন্সি এটা ইকুয়াল টু T2/T1
T2 minus T1 divided by T1 বা eta equal to 1 minus T2 by T1. অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, T1 এর মান T2 অপেক্ষা বড় হবে। কারণ কি, T1 সোর্স আর T2 সিঙ্কের টেম্পারেচার, সোর্সের টেম্পারেচার সিঙ্ক অপেক্ষা বেশি হয়। তারপরে এখানে কিছু কথা দেওয়া আছে, ইটার মান 1 হয় যদি আমাদের T2 হয়ে থাকে 0 কেলভিন, টেম্পারেচার অফ দ্য সিঙ্ক এট অ্যাবসলিউট 0 ডিগ্রি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে। It never be possible to reach absolute zero and hence 100% conversion of the heat engine into mechanical work done is not possible. কোনোভাবেই 100% ওয়ার্ক ডান করা পসিবল হয় না। ফাইন। তারপরে হচ্ছে কি দেওয়া আছে, আবার যদি T1 এবং T2 ইকুয়াল হয়ে থাকে, ইফিসিয়েন্সি 0, সিঙ্কের টেম্পারেচার সোর্সের টেম্পারেচারের সাথে ইকুয়াল হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইঞ্জিন ডাজ নট ডু এনি কাইন্ড অফ ওয়ার্ক। Carnot engine is reversible. It can operate at reverse direction also, and then works as a refrigerator. The heat Q2 is taken from the sink and external work done on the working substance and heat rejected Q1. এখানে এই কথাগুলো সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। এই ছিল আমাদের কার্নট ইঞ্জিন সম্পর্কে। তাহলে এই কার্নট ইঞ্জিন থেকে আপনাদের যেটা আসে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আপনারা এখন যেগুলো শিখবেন সেগুলো স্টেটমেন্ট গুলো শিখবেন জাস্ট। যেমন ক্যালভিনের স্টেটমেন্টে যেটা বলা হয়, ইট ইজ ইম্পসিবল টু গেট কন্টিনিউয়াস সাপ্লাই অফ ওয়ার্ক ফ্রম এ বডি বাই কুলিং ইট টু এ টেম্পারেচার লোয়ার দেন দ্য সারাউন্ডিংস। প্ল্যাঙ্কের ইয়েতে বলা হয় কি, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট such an engine working in a complete cycle will produce no effect other than rising the weight and cooling of the heat reservoir. Calvin Planck বলেন, it is impossible to construct an engine which can operating in a cycle and has the sole effect of extracting heat from a reservoir and performing an equivalent amount of work. আর ক্লসিয়াসের মতবাদে, is impossible to self-acting machine working in a cyclic process unaided by the external agency to transfer heat from a body or at lower temperature to a body at higher temperature. এই চারটা স্টেটমেন্ট আপনাদেরকে পড়তে হবে, চারটাই পড়তে হবে। কারণ কি, যদি উল্লেখ করে দেওয়া হয় কোনো একটা ফিক্স করে দিতে বলা হয় তাহলে ওটা দিতে হবে, আর যদি উল্লেখ করে দেওয়া না হয় সেই ক্ষেত্রে মার্ক অনুযায়ী যদি কম মার্কসে থাকে তাহলে একটা, যে কোনো একটা দিয়ে দিলেই হয়ে যাবে আপনাদের। আপনাদের থার্মোডাইনামিক্সের থিওরিটিক্যাল পার্ট শেষ। থিওরি থেকে থার্মোডাইনামিক্স এর কত মার্কের কোশ্চেন আসতে পারে? মিনিমাম 2টা তো থাকবেই, ম্যাক্সিমাম আরো বেশি 50 or 25 করে বা আরো বেশি। আচ্ছা, find the efficiency of the Carnot engine working between 127 degrees Celsius and 27 degrees Celsius. It absorbs 80 calorie of heat. How much heat it is rejected? প্রথম কথা, ইফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে। ইফিসিয়েন্সি বের করার সূত্র হচ্ছে কি, ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। 127 বড়, তাহলে অবশ্যই 127 কি আমাদের T1, আর T2টা কি হবে আমাদের 27। তাহলে এটা T1 T2 কিন্তু এটা না, এটা ডিগ্রিতে আছে, এগুলোকে কিসে নিতে হবে, ক্যালভিনে নিতে হবে। তাহলে দুইটাকে কি করা হয়েছে, 273 দ্বারা যোগ করা হয়েছে। এরপরে ইটার ফর্মুলাতে বসায় দিয়েছেন 0.25, 100 দ্বারা মাল্টিপ্লাই করলে 25% হয়ে যায়। সিম্পল ক্যালকুলেশন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বলা হচ্ছে যে কি পরিমাণ হিট অ্যাবজর্ব করা হলো। তাহলে ওয়ার্ক ডানের যে সূত্র আছে, ওয়ার্ক ডানের সূত্র লেখা যায় W ইকুয়াল টু ইটা Q1, ইটা ইন্টু Q1 লেখা যায়। কিভাবে লেখা যায়, আমাদের ইটার যে ফর্মুলা ছিল, ইটা ইকুয়াল টু T1 T2 ফর্মুলা ছাড়া আর একটা ফর্মুলা ছিল, Q1 মাইনাস Q2
নিচে ছিল কে? নিচে ছিল আমাদের কাছে Q1। তাহলে এই পুরাটাকে কি লেখা যায় আবার? W লেখা যায়। তাহলে ইটা ইকুয়াল টু লেখা যায় কত? ইটা ইকুয়াল টু লেখা যায় W বাই Q1 ডিভাইডেড বাই Q1। সেখান থেকে W ইকুয়াল টু কত লেখা যায়? ইটা এটা Q1। Q1 তাহলে এই অনুযায়ী এই সূত্রটা আসছে। হিট অ্যাবজর্ব করা হিটের পরিমাণ কি? Q1। Q1 হচ্ছে কার টার্মস? অ্যাবজর্বেড টার্মস। Q2 কি? রিজেক্টেড এর টার্মস। Q2 এর মান বের করতে বলছে। তাহলে টোটাল W বের করা যায়। আবার W ইকুয়াল টু কি জানি আমরা? W ইকুয়াল টু আমরা জানি Q1 মাইনাস Q2। তাহলে Q2 এর মান দরকার। Q2 ইকুয়াল টু কত লেখা যায়? Q1 মাইনাস W করে দিলে 60 ক্যালোরি। আমরা কি বুঝতে পেরেছি এফিসিয়েন্সি বের করার ফর্মুলার ম্যাথ বা আমাদের এখানে যেটা ম্যাথ দেওয়া হয়েছে সেটা সম্পর্কে? ফাইন। এগুলো ছোট ছোট ম্যাথ, এগুলো আপনাদের আশা করি প্রবলেম হবে না, আপনারা পারবেন। পরেরটাতে আসেন। একটা কার্নোট ইঞ্জিনের whose temperature at source is 400 Kelvin, তার মানে কেলভিন আছে, তার মানে কি বড় হাতে টি এর মানে দেওয়া আছে T1 সোর্সের টেম্পারেচার এবং takes 200 calories heat at the temperature, তার মানে Q1 equal to 200 calories। আবার Q2 এর মান দেওয়া আছে কত? 150 রিজেক্ট করে, তার মানে Q2 সিঙ্কের টেম্পারেচার T2 এর মানটুকু বের করতে বলা হয়েছে এবং এফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে। তো কার্নোট থিওরিয়াম অনুযায়ী, অ্যাকচুয়ালি এখানে থিওরিয়ামটুকু আছে, আপনারা সরি, এই থিওরিয়াম অনুযায়ী আমরা যেটা দেখতে পারি যে Q1 বাই Q2 ডিভাইডেড বাই T1 বাই T2, মানে সরি Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2, এই দুটো সমান থাকে। এই যে এটা, এই ফর্মুলাটা, রেশিওটুকু সমান থাকে। সেই থেকে আমাদের T2 এর মান বের করা যায়। তিনটা ভ্যালু দেওয়া আছে, T2 এর মান বের করে ফেললাম। সিঙ্কের টেম্পারেচার যদি বের করি, এবার এফিসিয়েন্সি আমরা বের করতে পারবো। T2 আছে, T1 আছে 0.25 25%। আরেকটা ম্যাথ আছে এখানে, এফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে স্টিম পয়েন্ট এবং আইস পয়েন্টের ভিতরে। স্টিম পয়েন্ট মানে হচ্ছে ফুটন্ত, মানে কি বলে স্ফুটনাঙ্ক, আর আইস পয়েন্ট হচ্ছে ইয়াতে মানে বরফ বিন্দু। বরফ বিন্দু মানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস, 0। আর স্টিম পয়েন্ট মানে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য T1 কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস, 273 প্লাস 100 373। T2 হচ্ছে কত? 0 প্লাস 273 273। এবার ওদের দুজনের মধ্যবর্তী রেশিও করে এই এফিসিয়েন্সিটুকু বের করা হয়েছে। আশা করছি এটা তো তেমন একটা প্রবলেম হবে না আপনাদের। তারপরে স্টিম পয়েন্ট এবং আইস পয়েন্ট কি জিনিস সেটা জানেন। তিনটা ম্যাথ আর কি দেখা লাগবে দেখি। আচ্ছা, এটা হচ্ছে রাইস হইলো কতটুকু সেটা বের করতে বলা হয়েছে। মানে দুইটা টেম্পারেচার দেওয়া আছে, দুইটা এফিসিয়েন্সি দেওয়া আছে, একটা হচ্ছে 40% এফিসিয়েন্সি আর একটা হচ্ছে 70% এফিসিয়েন্সি। তো যেটা করা হয়েছে T2 এরটা দেওয়া আছে টেম্পারেচার, হিট সিঙ্ক দুইটার ক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্বাভাবিকভাবেই সোর্সের টেম্পারেচার কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা বের করতে হয়। তার জন্য প্রথম 0.4 এর এফিসিয়েন্সির জন্য T1 এর মান বের করা হয়েছে, আবার 0.7 দিয়ে ওই এফিসিয়েন্সির জন্য T1 এর মান বের করা হয়েছে। তারপরে T1 প্রাইম থেকে T কে মানে পরেরটা থেকে যেটা বেশি আছে সেটা থেকে যেটা কম আছে সেটাকে বিয়োগ করে দিলে কতটুকু ডিগ্রি সেলসিয়াস রাইজ হয়েছে সেটা আমরা বের করতে পারি। আমার মনে হয় না আর ম্যাথমেটিক্স লাগবে। আশা করতেছি আপনারা সবাই মোটামুটি কার্নোট ইঞ্জিন, সেকেন্ড ল, এফিসিয়েন্সি, হিট ইঞ্জিন এর সম্পর্কে জিনিসগুলো বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ শামসুর, আপনি হাত তুলেছেন, কিছু বলবেন? ওর অনেক আগে থেকেই তোলা। হ্যাঁ সাইমুম ঘুমায় গেছে। আছে স্যার, আছে। সিটি কোন টপিক কি কোন চ্যাপ্টারের উপর হতে পারে? আগে তো আগেরটা দিয়ে নেন,
আগেরটাই তো নেবো কবে চিন্তা করতেছে। এই ইয়া কই, নিশান কই, দুই নিশান কই স্যার স্যার আজকে আছেন। একজন আছেন? যেহেতু আজকে ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, এখন তো সম্ভব না। এক, দ্বিতীয় কথা হচ্ছে দুটি অপশন আছে, এক বৃহস্পতিবারে দিয়ে দেওয়া, আর নয়তোবা আগামী মঙ্গলবার দেওয়া। কবে দিবেন বলেন, প্রথম কথা এটা। স্যার সবার সাথে কথা বলে জানাই দিই আপনাকে আজকে। জানান আমাকে হচ্ছে সন্ধ্যার ভিতরে জানাবেন। ওকে আগামী স্যার। মঙ্গলবার দিতে পারেন। আগামী মঙ্গলবার দিলে পরের সিটিটা হবে হচ্ছে, মানে আগামী মঙ্গলবার 10 তারিখ পরে, তাহলে তার পরের সিটিটা হবে হচ্ছে আপনার 19 তারিখ। তো ওইটা সিলেবাস আবার আমি বৃহস্পতিবার বলে দেব, মানে 4 নাম্বার সিটি সিলেবাস যেটা হবে সেটা আমি বৃহস্পতিবারে বলে দেব। কারণ বৃহস্পতিবার তো ফিজিক্যাল ক্লাসে দেখা হবে আপনাদের সাথে, সো বলে দিতে তো সমস্যা নেই। আর তারপরে তাহলে হচ্ছে আগামী ক্লাস টেস্ট, এই ফ্লুইডের ক্লাস টেস্টটা 10 তারিখে দিচ্ছেন, আগামী মঙ্গলবারে দিচ্ছেন ক্লাস টাইমে। ওকে ঠিক ওকে আছে, স্যার। আগের মতোই হবে। আশা করি আমরা টানা ক্লাস করতে পারবো। আপনাদের সবাইকে একসাথে ক্লাসরুমে বসিয়ে পরীক্ষাটা নেওয়া হবে, পরে আবার ক্লাস হবে। ঠিক আছে, স্যার আমরা কি কি জিনিস পড়বো থার্মোডাইনামিক্স থেকে? লেট আস সামারাইজ দিস, একটু সামারাইজ করে নেই। প্রথমত থার্মোডাইনামিক সিস্টেমের এক্সপ্লেনেশন, এবং 3টা ক্লাস আছে, সে 3টা ক্লাস। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এক্সপ্লেনেশন দিয়ে ডায়াগ্রাম 2টা। ইকুয়েশন অফ স্টেট, এটা বড় কোশ্চেন, আগের 2টা এক্সপ্লেনেশন ছোট কোশ্চেন, 5 মার্ক বা 10 মার্কের জন্য। ইকুয়েশন অফ স্টেট আসলে 15 মার্কের জন্য আসবে। এবং ইলাবোরেট যে ক্যালকুলেশন আছে সেটা দেখানোর দরকার নাই, এখানে যেরকম ভাবে আছে এভাবে দিলে হয়ে যাবে। ইন্টারনাল এনার্জি কাকে বলা হয়? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট, সিপি, সিভি, এগুলো ছোট ছোট ডেফিনেশন। কোনটা কোনটা? এই যে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট, তারপরে হচ্ছে সিপি, সিভি, এগুলা ছোট ছোট ডেফিনেশন, একদমই ছোট, 2 মার্কের বা 3 মার্কের। আইসোক্লোরিক প্রসেস, আইসোবেরিক প্রসেস, এডিয়াবেটিক প্রসেস, এক্সপ্লেনেশন 5 মার্কসের জন্য। স্যার এখানে সবগুলোই লিখতে হবে? যতটুকু আপনি লিখতে পারেন আর কি, মানে যদি আইসোক্লোরিক প্রসেস আসে, এবার আইসোক্লোরিকের ব্যাখ্যা দিবেন, আইসোবেরিক আসলে আইসোবেরিকের জন্য দিবেন, মানে একটা আসলে মিনিমাম 5 মার্কসের জন্য আসবে, সেটা আমি বলছি। লাস্টে আবার আইসোথার্মাল প্রসেস আছে, এটা একটা প্রুফ পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা প্রুফ টিভি গামা মাইনাস 1। মাথায় রাখবেন টিভি গামা মাইনাস 1 যদি আসে তাহলে পিভি গামা প্রুফ করে তারপর টিভি গামা মাইনাস 1 আসতে হবে, তার মানে পুরাটা লাগবে তখন। তো অবশ্যই এটা যদি 15 মার্কের হয় এটা হবে 20 মার্কের জন্য। আইসোক্লোরিক প্রসেস আপনাদেরকে বলেছি, এই দুটো কোশ্চেন তো মাস পড়তে হবে, 2-3টা কোশ্চেন। ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল প্রসেস, ওয়ার্ক ডান ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। কারণ না পড়লে প্রবলেম হবে কি, আপনি কার্নোট ইঞ্জিনের ব্যাখ্যা দিতে পারবেন না, কারণ আপনার তো জানা নাই, আপনার জানা না থাকলে আপনি কার্নোট ইঞ্জিনের ব্যাখ্যা দিতে পারবেন না। এখানে কোশ্চেনটা দেওয়া আছে, অ্যাডিয়াবেটিক কার্ভ ইজ স্টিপার দেন দ্য আইসোথার্মাল কার্ভ, শো দ্যাট। তাহলে জাস্ট দুটো ইকুয়েশন ডিরাইভ করে দিয়ে গ্রাফটা দিয়ে শেষ করে দিবেন, এটাতে কিন্তু 10 মার্কের বেশি থাকবে না। এখানে বলে রাখি, আইসোথার্মালের জন্য যদি প্রুফ আসে, ওয়ার্ডেন আসে, এটা 10 মার্কসের বেশি থাকবে না, তাই অত বেশি লেখার কিন্তু কিছু নাই। ডায়াগ্রাম ছোট করে, ইনিশিয়াল ভলিউম এত, ফাইনাল ভলিউম এত, আমরা ডিবি পরিমাণ স্ট্রিপ নিয়েছি, ওয়ার্ক ডান দিয়ে শেষ করে দিবেন। যদি আইডিয়াবেটিকে আসে, আইডিয়াবেটিকটা 15 মার্কের জন্য আসবে, আর এই স্লোপের এই যে কোশ্চেনটা 10 মার্কের জন্য, তাই খুব বেশি লেখালেখির দরকার নাই কিন্তু। আইসোথার্মাল প্রসেস ডিফারেন্সিয়েশনটুকু দেখাবেন, অ্যাডিয়াবেটিক প্রসেস ডিফারেন্সিয়েশনটুকু দেখাবেন, গ্রাফটা আঁকবেন, শেষ, এক লাইনে লেখা শেষ।
আমি কি বলছি, আমার কথা কি বুঝাইতে পারছি? স্যার ওয়ার্ক ডান কি 15 মার্কের জন্য আসবে? ওয়ার্ক ডান টুকু হচ্ছে অ্যাডিয়াবেটিকেরটা হচ্ছে 15 মার্কসের জন্য আসতে পারে, আসলে, কারণ ওটা একটু বড়। আইসোথার্মালটা ছোট, ওটা 10 মার্কসের জন্য আসলে। ঠিক আছে, সাথে অবশ্যই ম্যাথমেটিক্স থাকবে, দেখতে বুঝতেই পারতেছেন ম্যাথ তো অনেকগুলো করানো হয়েছে এখানে, সো ম্যাথমেটিক্স আসবে। হিট ইঞ্জিন কাকে বলা হয়? কার্নোটের ইঞ্জিনটা, এটা কিন্তু খুব বড় কিছু না, ছোট। এবং কার্নোট সাইকেলের যদি বলা হয় এক্সপ্লেইন কার্নোট সাইকেল ইন ব্রিফ, তাহলে 4টা স্টেপ এবং টোটাল ওয়ার্ক ডান যেটা পেলেন এই পর্যন্ত পুরোটা দিতে হবে, ইফিসিয়েন্সির আগ পর্যন্ত পুরোটা দিতে হবে। এটা কার্নোট সাইকেলের যে কোশ্চেনটা, এটা থাকার সম্ভাবনা 90%। সো এটা ভালো মতো পড়বেন। স্বাভাবিকভাবে আপনাদের যেহেতু 8টা কোশ্চেন, ফ্লুইড থেকে একটা কোশ্চেন যাবে, ওটা ম্যান্ডেটরিতে যাবে, ওটা আপনারা জানেন। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন যাবে, যেটা হচ্ছে ম্যান্ডেটরিতে। মানে ফ্লুইড মোশন থেকে একটা, অপটিক্স থেকে একটা, থার্মোডাইনামিক্স থেকে একটা, এবং সামনে যে ওয়েভ পড়াবো ওয়েভ থেকে একটা। এগুলা এই 4টা কোশ্চেন ফিক্স 4টা থাকবে। বাকি 4টা কোশ্চেন যে কোনো 2টা চ্যাপ্টার থেকে হবে। তো থার্মোডাইনামিক্স থেকে আরো 2টা কোশ্চেন যাওয়ার সম্ভাবনা থাকে, ওটা মাথায় রাখবেন। এবং আরেকটা কোশ্চেন যে কোনো একটা চ্যাপ্টার থেকে অর আকারে যেতে পারে, সেটা হয় অপটিক্স থেকে যাবে অথবা ওয়েভ থেকে যাবে, বাকি 2টা কোশ্চেন। আচ্ছা স্যার, আমরা 8টার মধ্যে 6টা অ্যান্সার করব? আপনাদেরকে 6টা আনসার করতে হবে, 3 ঘন্টা সময়। একটা ঠিক আছে, আধা ঘন্টা মতো টাইম। জি স্যার। এবার আমরা চ্যাট একটা বক্সে চলে যাব। ছোট জিনিস দেখাতে চাচ্ছি আমি আপনাদেরকে। কালকে রাতে আপলোড করিনি আমি, আজকে আপলোড করব আপনাদের। পরবর্তী লেকচার শিটটা অ্যাকচুয়ালি, পরবর্তী লেকচার শিট বলতে আমাদের ওয়েভস এর ক্ষেত্রে আলোচনার জন্য প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন আছে। তো সিম্পল হারমোনিক মোশনে আপনাদের, আমি যদি আপনাদের আউটলাইনটা একটু দেখাই, একটু টাইম দিবেন আমাকে। আশা করছি সবাই আউটলাইনটা দেখতে পাচ্ছেন। হিট এবং থার্মোডাইনামিক্স এর যদি পাঠ্যপুস্তকে দেখেন, দেখা যাচ্ছে না আউটলাইন? স্যার, না স্যার। এবার দেখতে পাচ্ছেন আশা করছি। হ্যাঁ স্যার। স্যার। টেম্পারেচার, জিরোথ ল, থার্মোডাইনামিক্স, থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল এক্সপানশন, ফার্স্ট ল, স্পেসিফিক হিট, হিট ক্যাপাসিটি, ইকুয়েশন স্টেট, হিট ট্রান্সফার, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, কার্নোট সাইকেল, এন্ট্রপি, ইফিসিয়েন্সি। এখানে খেয়াল করে দেখেন যে জিনিসগুলো আপনাদেরকে দেখে নেই, হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার আপনাদের দেখানোর কিছু নেই, আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, ওইটা সম্পর্কে আমার মনে হয় না আপনাদেরকে নতুন করে কোনো কিছু পড়ানোর আছে। ইকুয়েশন অফ স্টেটটা আপনারা এর আগে কখনো পড়েননি, যেটা ওই যে জিরোথ লর পরপর একটা প্রুফের মাধ্যমে দেখানো হয়েছে, এটা এর আগে কখনো পড়েননি। সেকেন্ড লটা দেখানো হয়ে গেছে, কার্নোট সাইকেল, ইফিসিয়েন্সি গুলো দেখানো হয়ে গিয়েছে। সো আমাদের হিট এন্ড থার্মোডাইনামিক্স শেষ। এবার আমরা ওয়েভস এর দিকে যাব। ওয়েভ মোশন এন্ড প্রোপাগেশন। তো ওয়েভ মোশন এন্ড প্রোপাগেশনের আগে অ্যাকচুয়ালি আমাদের সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে জানতে হয়, বা ভাইব্রেশন মুড সম্পর্কে জানতে হয়। ভাইব্রেশন না জানলেও ওয়েভ তো কার কারণে সৃষ্টি হচ্ছে? ভাইব্রেশনের জন্য সৃষ্টি হচ্ছে, তাই না? তো আমরা সিম্পল হারমোনিক মোশন, ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশন, এই জিনিসগুলো আগে জানবো।
তারপরে আমরা ওয়েভ মোশন থেকে ওয়েভ কাকে বলা হয়, আমাদের যে ক্লাসিফিকেশন ওয়েভ আছে সেই ওয়েভ গুলো এবং তাদের ইফেক্ট যেটা আছে সেটা সম্পর্কে জানবো। তো সেই হিসাবে আপনাদের সিম্পল হারমোনিক মোশনের যে লেকচার শিটটা সেটা মোটামুটি রেডি, মোটামুটি না, সিম্পল হারমোনিক মোশনেরটা রেডি। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এখানে অনেক কিছু লেখা আছে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, প্রথম দিকের অংশটুকু বোঝানোর জন্য। পুরো শিটটা দেখে আবার ভয় পায় বসে দেখেন না যে এত পড়া পড়বো কখন। আমাদের বুঝা, আপনাদের এই শিটের ভিতরে কিছু অংশ আছে বুঝার, কিছু অংশ আছে হচ্ছে মানে পরীক্ষাতে হচ্ছে আপনাদের লিখতে হবে, সেটার জন্য সেটা মিলিয়ে ঝিলিয়ে আছে। সেটা আমি আপনাদেরকে ক্লাসে যখন পড়াবো, পড়ানোর সময় বলে দেবো যে কোন পার্টটুকুর জন্য কিভাবে কি আনসার করতে হবে না আনসার করতে হবে, সেটা আপনারা জানেন অলরেডি। প্রথম যে 2-3টা পেজ এই পুরোটাই হচ্ছে আপনাদের সিম্পল হারমোনিক মোশনকে সম্পর্কে এক্সপ্লেনেশন করার জন্য। এখান থেকে এই পুরো অংশের ভিতর থেকে জাস্ট 2টা বা 3টা পার্ট দাঁড়ায়। একটা হচ্ছে আপনাদের সিম্পল হারমোনিক মোশন কাকে বলা হয়, তার ভেলোসিটি ইকুয়েশনটা কি, তার অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা কি এবং ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি। বড় প্রশ্ন শুরু হবে যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কিরকম হবে সেটা। তারপরে এখান থেকে আবার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্স এর জন্য, বাট আমরা ভেলোসিটিটা কিভাবে আসে, অ্যাক্সেলারেশনটা কিভাবে আসে সেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখতে পারবো। আবার এটা আবার একটা পরীক্ষার জন্য প্রশ্ন, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল, টোটাল এনার্জি, এবং এরপরে ম্যাথমেটিক্স, পুরোটাই ম্যাথমেটিক্স। এবং মজার বিষয় এই ম্যাথমেটিক্স গুলো খুবই সহজ ম্যাথমেটিক্স, দেখতে অনেক বড় দেখা যায়, বাট আপনাদের 3টে ইকুয়েশন মনে রাখতে হবে, সেই 3টে ইকুয়েশনের উপর ভিত্তি করে পুরো ম্যাথ, 3টা থেকে 4টে ইকুয়েশন এবং কম্পারিজনের ম্যাথ, স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে করে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স। এটা আমাদের মোটামুটি 1 ক্লাস লাগবে, একটা ক্লাসে আমাদের স্যার এগুলো মোটামুটি কিছু কিছু করে আসছি আমরা। আপনারা পুরোটাই করে আসছেন, আপনাদের কোনো কিছু ইয়া না, সম্পূর্ণটাই করে আসা পার্ট। নতুন করে আপনাদেরকে জাস্ট এগুলো ইংলিশে আপনারা দেখবেন। আর কিছু জিনিস আছে এই রিপ্রেজেন্টেশন গুলো আপনাদের বইতে ছিল না, যেমন ডিসপ্লেসমেন্টের কার্ভ, ভেলোসিটির কার্ভ, অ্যাক্সেলারেশনের কার্ভ কিভাবে আসে সেগুলো আপনাদের ছিল না। এভারেজ কাইনেটিক এনার্জি ছিল না, টোটাল এনার্জি ছিল কিন্তু টোটাল এনার্জির ইকুয়েশনটা এভাবে ছিল না, আমরা এখন যেভাবে দেখবো এভাবে ছিল না, কিন্তু আগেরটার মতোই। আর এই ম্যাথগুলো ফর্মুলাগুলো আপনাদের জানা আছে, ফর্মুলা আপনারা আগেও দেখে আসছেন। আপনারা আগে ফর্মুলা দেখে আসছেন কিন্তু কিভাবে আসছে সেটা দেখে আসেননি। এখন আমরা আপনাদেরকে সেটা দেখাবো যে এই জিনিসগুলো কিভাবে আসছে এবং সেগুলোর অ্যাপ্লিকেশনগুলো কি কি। এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের জন্য। তো সিম্পল হারমোনিক মোশনটা শেষ হয়ে গেলে তারপর আমরা ওয়েভ মোশনে চলে যাব। আশা করছি আজকের ভিতরে আপনাদের ওয়েভ মোশনের শীটটাও রেডি হয়ে যাবে, আমি আশা করি রেডি করতে পারবো, অথবা আরো 1-2 দিন সময় লাগতে পারে। অফিস কলা কিছু পেজ স্ক্যান করা নাই, সেগুলো স্ক্যান করার জন্য হয়তো বা ইউনিভার্সিটি ওপেন করা পর্যন্ত ওয়েট করতে হতে পারে, স্ক্যানার আমার অফিসে। তো আপনারা এই শীটটা পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট হচ্ছে 10 তারিখ ফ্লুইডের উপরে, আর পরের ক্লাস টেস্টটা 19 তারিখ হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, এবং সেই দিন আপনাদের কি সিলেবাসের উপর পরীক্ষা হবে সেটা আমি বলে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো জি স্যার। এই হচ্ছে সেটা আমি বৃহস্পতিবারের ক্লাসে বলে দেবো, মানে আগামী বৃহস্পতিবার যখন ক্লাস নেব সেই ক্লাসে আমি বলে দেবো আপনাদের নেক্সট সিটিতে মানে কোন চ্যাপ্টারের উপর হবে এবং সেখানে কি কি জিনিস থাকবে সেটা বলে দেওয়া হবে। কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে চ্যাট বক্সে দিবেন। আমাদের 150 মার্কের মধ্যে ম্যাথ থেকে স্যার কেমন মার্ক আসতে পারে? শুনেন, থার্মোডাইনামিক্স থেকে যদি 3টা কোশ্চেন হয়, যদি 2টা আনসার করতে হয় ধরে নেন, তাহলে 2টার ভিতরেই হচ্ছে আপনার ম্যাথ থাকবে। এখন 5 করেই থাকবে, ম্যাথের মার্কস কিন্তু অত বেশি না, ঠিক আছে? একটা প্রুফের সাথে থাকবে, অথবা যদি আপনাদের খুব বড় ম্যাথমেটিক্স থাকে সেক্ষেত্রে 10 মার্ক থাকবে। যেমন ওয়েভের কিছু ম্যাথ আছে বা সিম্পল হারমোনিক মোশনের কিছু ম্যাথমেটিক্স আছে যেগুলো 10 মার্কের, তাহলে সেখানে কত থাকবে? 10 মার্কসের থাকবে, ঠিক আছে? ফ্লুইড থেকে